আসসালামু আলাইকুম। কোড ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি ট্যাগ কোশ্চেনের পার্ট 2 ক্লাস। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসের দিকে যাই। তাহলে দেখি ট্যাগ কোশ্চেনের আমরা পার্ট 2 এ আমরা কি আলোচনা করতেছি। প্রথমে আমরা দেখব ফার্স্ট স্টেপ ট্যাগ কোশ্চেন করার পূর্ব মুহূর্তে প্রথমে দেখতে হবে সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ। কি দেখব? সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখবো যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় আমরা ট্যাগটা করব নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগটা করব অ্যাফার্মেটিভ। তাহলে এটা সম্পূর্ণটা মাথায় রাখতে হচ্ছে। তাহলে কয়েকটা বাক্য দিচ্ছি, আমরা এগুলো দেখি। তাহলে আসি, হি রিড হি রিড এ বুক। এই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা আমরা অর্থ করে কিন্তু আমাদের জেনে নিতে হবে। সে একটি বই পড়েছিল, এটা আমরা জানলাম অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক বাক্য। এখন হ্যাঁবোধক বাক্যে আমরা নেগেটিভ করার সময় আমাদের খেয়াল করতে হবে, দেখতে হবে যে বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের ইজি ওয়েতে হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট এবং তার কন্ট্রাক্ট রূপটা নিব আমরা। কন্ট্রাক্ট রূপটা নিব। তাহলে কি হচ্ছে, যদি এম থাকতো তাহলে এম এর সঙ্গে যদি আমরা নট ইউজ করতাম তাহলে কি হইতো? এইন্ট। এইন্ট অথবা আরেন্ট, যে কোনো একটা। এই দুইটা এই দুইটা কেন হয় এটার একটা বিষয় আছে, এগুলো আমরা জেনে নিব। ব্রিটিশ স্টাইল আর আমেরিকান স্টাইল। আমেরিকান স্টাইল, ব্রিটিশ স্টাইল, এই জন্য দুইটাই আমরা রাইট বলি। এম এর সঙ্গে নট দিলে এইন্টও হয়, আবার এম এর সঙ্গে নট দিলে আরেন্টও হয়। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা হচ্ছে দেখবো যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, দেখতে হবে বাক্যটা আমাদের ভার্বটা কোন পজিশনে আছে। 1 2 3 কোন পজিশনে, ভার্বটা কোন পজিশনে আছে। যেহেতু আমরা শিখছিলাম যে রিডের তিনটার উপর একই, আমরা জানি রিড রিড রিড, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম, V1 V2 এন্ড V3, তিনটা ফর্মই একই। তাহলে এখানে রিডটা কয় নাম্বার উপরে আছে এটা একটা বিষয়, জানার বিষয়। যদি রিডের সঙ্গে এস যুক্ত থাকতো, যদি রিডের সঙ্গে এস যুক্ত থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এটা V1 এ আছে। কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে শুধুমাত্র এস বাই এস আইএনজি যুক্ত হতে পারে, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্মের সঙ্গে যুক্ত হতে পারে না। তাহলে যেহেতু এটার সঙ্গে আমাদের রিডের এই ফর্মের সঙ্গে কোনো এস বাই এস যুক্ত নাই, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্মে থাকলে আমরা কি করব? যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ভার্বটা V1 হলে আমরা এক নম্বর পার্টি ইনশাআল্লাহ এটা আলোচনা করছিলাম। তাহলে V1 হলে আমরা ডু এর সাহায্য নিব বলছিলাম এক নাম্বার পার্টে। V2 হলে আমরা কিসের সাহায্য নিব? ডিড এ। V1 এর সঙ্গে যদি এস অথবা ইএস থাকে, এস অথবা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ডাজ এর সাহায্য নিব। ডাজ এর সাহায্য নিব। আমাদের এই তিনটা অংশ ভালো করে জানলে, যেমন V1 থাকলে কি নিব, V2 হলে কি নিব, V1 এর সঙ্গে এস বাই এস যুক্ত থাকলে কি নিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের এটা ভুল হবে না। তাহলে যেহেতু এটা V2 আছে তাহলে আমরা কিসের সাহায্য নিব? ডিড। ডিডের সঙ্গে যদি নট যুক্ত করি তাহলে কি হয়? ডিডেন্ট। এইখানে যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউনটা নিব, যেহেতু হি প্রোনাউন হি, এবং সর্বদাই আমরা কি করব? ট্যাগ কোশ্চেনে ছোট হাতে লিখব। শুধুমাত্র বলছিলাম পার্ট 1 এ আল্লাহ নামের প্রোনাউন এবং আই অর্থে আমি, এই দুইটা বাদ দিয়ে সব যা কিছু আছে ট্যাগ কোশ্চেন সবগুলাই আমরা স্মল লেটারে লিখবো, ছোট হাতের অক্ষরে লিখবো। যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। পরেরটা আসি, উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল, এই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আমরা ফুটবল খেলি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব আছে, দ্বিতীয় স্টেপে খুঁজবো যে আসলে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ইউজ করব। ভার্বটা কি? V1 এ আছে, যদি V1 এ থাকে সেক্ষেত্রে আমরা ডু এর সাহায্য নিলাম। এরপরে কাজ কি? হ্যাঁ বোধক আছে না বোধক করব, তাহলে কি হচ্ছে? ডোন্ট। ডোন্ট। তাহলে ডুর সঙ্গে যদি আমরা নট ইউজ করি তাহলে কি হয়? ডোন্ট। ডোন্ট ইউজ করলাম, ডোন্ট। এখন এখানে সাবজেক্ট কি? উই আছে, তাহলে উই এর প্রোনাউন আমরা কি নিব? উই এর প্রোনাউন উই, তাহলে ডোন্ট উই। এর পরেরটা আছে, হি রিডস এ নিউজপেপার। হি রিডস এ নিউজপেপার, সে একটি খবরের কাগজ পড়ে, সে একটি সংবাদপত্র পড়ে। তাহলে আসলে কি এখানে রিড, রিডটা V1 এবং তার সাথে এর যুক্ত আছে,
আমি কি বলছিলাম, ভি ওয়ান এর সঙ্গে যদি এস বাই এস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাজ এর সাহায্য নিব এবং এটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ। আমরা কি করলাম, ডাজ তার সাথে নট, ডাজেন্ট, ডাজেন্ট হি। পরেরটা আসি, সুমন ইজ ডুইং দা ওয়ার্ক। সুমন কাজটা করিতেছে, সুমন কাজটা করিতেছে, সুমন ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটা অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে অ্যাফার্মেটিভ বাক্য এটা ট্যাগ করতে গেলে কি করব, আমরা জেনেছি যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য আমরা কি করব, নেগেটিভ। হ্যাঁ বোধক আছে, না বোধক করব। না বোধক করতে গিয়ে দেখবো যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, ইজ অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের খুব সহজই হয়ে যাচ্ছে। অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্বের সাথে আমরা নট ইউজ করব। ইজের সঙ্গে নট ইউজ করলে আমাদের কি হয়, ইজের সঙ্গে যদি আমরা নট ইউজ করি তার কন্ট্রাক্ট রূপটা হয় ইজেন্ট, ইজেন্ট। আর আমরা এখানে কি নিব, ইজেন্ট, ইজেন্ট। আর এখানে প্রোনাউন নিতে হবে। এখন সুমন ছেলের নাম, তাহলে এর প্রোনাউন আমরা কি নিব, অবশ্যই কি নিব। তবে হ্যাঁ, একটা মজার বিষয় হচ্ছে যদি আমার প্রোনাউনটা এরকম হতো, দ্য স্টুডেন্টস বা স্টুডেন্ট, স্টুডেন্ট, এ স্টুডেন্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, এ স্টুডেন্ট, এরকম যদি কমন কমন জেন্ডার বোঝায় সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে সর্বদাই হি নিব। ট্যাগ কোশ্চেনে প্রোনাউন যদি আমরা ভালো করে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা হবে না। যে কোনো ট্যাগ কোশ্চেন আসুক প্রোনাউন নিতে পারলেই আমরা ট্যাগ করতে পারবো। তাহলে আসি সুমনের জন্য আমরা প্রোনাউন হি নিচ্ছি। পরেরটা আসি রিফা। রিফা হচ্ছে একজন বালিকার নাম, তাহলে রিফা ডাজ নট ইট ম্যাঙ্গো, রিফা হচ্ছে আম খায় না। তাহলে আসি জাস্টে আমরা জানি যে নট আসি এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে আমরা অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ করতে গিয়ে আমাদের সহজেই করতে পারবো, শুধু নটটাকে আমরা তুলাই দিচ্ছি, উঠাই দিচ্ছি। তাহলে কি হবে, কি থাকতেছে, ডাজ নিলাম। এরপর রিফার জন্য প্রোনাউন আমরা কি নিব, শি নিব, তাহলে সে ডাজ শি। তাহলে আমাদের এটাও হয়ে গেল খুব সহজেই। আমরা যে ট্যাগ কোশ্চেনের যে ইজি ওয়েতে করতে পারবো, তাহলে এটা একটা নমুনা। এরপরে আসি, ট্যাগ কোশ্চেন শুধু এগুলোই না, আরো অনেক নিয়ম আছে এবং অনেক ব্যতিক্রম এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস এর কিছু কিছু নিয়ম থেকে আসে, আমরা ওগুলো আলোচনা করব ধীরে ধীরে। আসি আজকে আরেকটা নিয়ম আলোচনা করি। যেমন যদি হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিবডি, এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্য, এখান থেকে পরীক্ষায় আসতে পারে। তাহলে এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, everyone, everybody, everyone, somebody, someone, someone, nobody, nobody, no one, none, anyone ইত্যাদি। আমি বললাম যে এইগুলো যদি কোনো সেন্টেন্সের কোনো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে থাকে, কি বলছিলাম, এগুলো যদি কোনো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ট্যাগের প্রোনাউন হিসেবে আমরা কি নিব, দে নিব। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি এবং 100% এক নাম্বার থাকতে পারে। ঠিক আছে, যে কোনো বোর্ডে। এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি তাহলে কি হচ্ছে, যেমন হচ্ছে এভরিবডি, এভরিবডি নোজ হিম, প্রত্যেকে তাকে চিনি বা জানে। তাহলে খেয়াল করি বাক্যটা আমরা কি পাইলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাক্যটা আমরা কি পাইছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাইছি। তাহলে আমাদের ট্যাগটা কি করতে হবে, নেগেটিভ করতে হবে, না বোধক করতে হবে। তাহলে আসি এখন খেয়াল করব এই বাক্যের মধ্যে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা। বাক্যের বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, যদি না থাকে, যদি না থাকে তাহলে দেখবো যে আসলে মেইন ভার্ব আছে কিনা। তাহলে মেইন ভার্ব আছে, মেইন ভার্বটা কি আছে, মেইন ভার্বটা ভি ওয়ান এবং তার সাথে এর যুক্ত আছে, মেইন ভার্বটা ভি ওয়ান এবং তার সাথে এর যুক্ত আছে। তাহলে এর যুক্ত থাকলে কি বলছিলাম, আমরা ডাজের সাহায্য নিব। আমাদের এটা আসলে হওয়ার কথা ছিল কি, এইটা আসলে আমাদের হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল, ডাজ, এবং যেহেতু এটা হ্যাঁ বোধক করতে হবে না বোধক, এইরকম হওয়ার কথা ছিল ডাজেন্ট দে। এবং অধিকাংশ শিক্ষার্থী যারা প্রথম অবস্থায় ট্যাগ কোশ্চেন শিখে তারা কিন্তু ডাজেন্ট দেই দেয়, কিন্তু আসলে ডাজের সঙ্গে কখনো দে বসতে পারে না। আমরা এটা সকলেই জানি, কেন বসতে পারে না সেটা একবার বলে দেই। দে হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল,
এটা হচ্ছে বহুবচন। আর ডাজ হচ্ছে সিঙ্গুলার। কারণ আমরা দেখবো যদি কোনো ভার্বের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি, মাথায় রাখবা, এগুলো বিভিন্ন এডমিশন পরীক্ষায় কাজে লাগে, ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে। যদি ভার্বের সঙ্গে এস বাই এস থাকে, কি বলছি, যদি ভার্বের সঙ্গে এস বাই এস থাকে তাহলে ওই ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। আর যদি কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে এস বাই এস যুক্ত থাকে, নাউনের সঙ্গে যদি কোনো এস বাই এস যুক্ত থাকে, তাহলে বুঝবে এটা প্লুরাল। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভার্বের সঙ্গে যদি কোনো এস বাই এস যুক্ত থাকে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত মানেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। আর নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত থাকলে বুঝবে যে এটা প্লুরাল। তাহলে এইটা যেহেতু প্লুরাল, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য কখনো এই দুইটা হয় না। তাহলে আমরা কি করব, এটাকে প্লুরাল করতে গিয়ে যদি আমরা এসবিএস তুলে দেই, তাহলে কি থাকে, এটাই টু, টুটাই হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে আসি, টু দিলাম, তার সঙ্গে নট, ডন্ট দে, ডন্ট দে, তাহলে আমাদের হয়ে গেল খুব সহজেই বন্ধুগণ। এরপর আরেকটা উদাহরণ দিই, 2 নম্বর, যেমন হচ্ছে নান ইজ নান, খুব একটা বিখ্যাত বাক্য। নান ইজ নান, নান ইজ নান আন্ডার দ্য সান, নান ইজ নান আন্ডার দ্য সান, আন্ডার দ্য সান। এটা হচ্ছে কি, এটা একটা বিখ্যাত বাক্য, আমি বলবো নান ইজ নান আন্ডার দ্য সান, মানে এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। সত্যি কথাই, আসলে এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থপর। শুধুমাত্র একটা জিনিসই স্বার্থপরতা করে না, সেটা হচ্ছে আমরা বলবো স্টিক, স্টিকেই শুধুমাত্র স্বার্থপরতা করে না। যাই হোক, এটা আমরা বললাম ক্লাসের বাইরে একটু কথা। যাই হোক, আসি, আমরা জানি নাম থাকলেও আমরা কি নিব, প্রোনাউন হিসেবে দে নিব, কি নিব, দে নিব। তাহলে আসো, এইটা হওয়ার কথা ছিল কি, যেহেতু এটা নেগেটিভ, নান ইজ নট আন্ডার দ্য সান, এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বাক্য। তাহলে এটা আমরা কি করব, অ্যাফার্মেটিভ করব। তাহলে অ্যাফার্মেটিভ করতে গিয়ে এখানে আমরা কি দেখছিলাম, আমাদের কি হওয়ার কথা ছিল, ইজ, ইজ। আর যেহেতু নানের জন্য দে নিছি, তাহলে কি হতো, ইজ দে। আসলে কি ইজ দে হবে না, ইজটা হচ্ছে সিঙ্গুলার, আমাদের কিন্তু এখানে প্লুরাল নিতে হবে। তাহলে আমরা কি জানি যে এম ইজ আর, এম ইজ আর, এই আরটা এখানে হচ্ছে প্লুরাল, আরটা প্লুরাল, আর এই দুইটা সিঙ্গুলার। তাহলে আমরা দের সঙ্গে আমরা অবশ্যই ইজ না নিয়ে কি নিব, আর দে। তাহলে আমাদের এটাও ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে বন্ধুগণ, তাহলে যদি কোনো সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এগুলো দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা প্রোনাউন হিসেবে দিয়ে নিব। এটা জিনিস মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, যদি এভরিবডি থাকে এবং ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত থাকে, যদিও এখানে হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু দের সঙ্গে কখনো ডাজ বসতে পারে না। কেন পারে না, দেটা হচ্ছে প্লুরাল, ডাজটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য বসতে পারে না। এই জন্য একটা ডাজ না বসে কি হলো, এটা হচ্ছে ডু, ডন্ট, দে। আরেকটা বলি যে না ইজ আন্ডার দ্য সান, বিখ্যাত বাক্য, বিভিন্ন এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসছিল। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য। এই বাক্যটা ইম্পর্টেন্ট, আমি বোর্ড থেকে এগুলো ডিরেক্ট দিয়ে দিছি। তাহলে আসি, এটা কেন আর হলো, আমরা জানি দের সঙ্গে কখনো আর বসতে পারে না, কারণ হচ্ছে ডেটা হচ্ছে প্লুরাল, আরটা হচ্ছে প্লুরাল যায়। যদি এখানে ইজ দে হইতো তাহলে অবশ্যই ভুল হয়ে যেত। এই জন্য আমরা, যেহেতু ডেটা প্লুরাল, প্লুরালের সঙ্গে প্লুরাল ভার্ব নিব। আর তাহলে আরেকবার বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ তথ্যটা, যেমন ভার্বের সঙ্গে যদি এস বাই এস যুক্ত হয়, ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। আর নাউনের সঙ্গে যদি এস বাই এস যুক্ত হয়, ওই নাউনটা হয় প্লুরাল। যাই হোক, ট্যাগ কোশ্চেনের আরো আমাদের কিছু রুলস আছে, ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ক্লাসে এই রুলস গুলো নিয়ে আলোচনা করব। এবং ট্যাগ কোশ্চেনের সব রুলস যখন আলোচনা হবে, এরপর আমি প্র্যাকটিস করাবো। কারণ এখানে হচ্ছে অসংখ্য রুলস, শুধু রুলসই না, আমরা হচ্ছে রুলসকে ব্যতি রেখে, যাতে আমরা খুব সহজেই আমরা টেকনিকের মাধ্যমে ট্যাগ কোশ্চেন আইডেন্টিফাই করতে পারি, এবং খুব সহজেই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসতেছি। ইনশাল্লাহ আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।